ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে, এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। তিন জিনিসের নাম শিবির: বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। যদি জামায়াত ক্ষমতায় যায়, প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে, যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমরা যখন মতানৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি দলিলের। ঠিক আপনার সাথে আমার একটা কোনো একটা মতানৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তখন আসবে দলিলের। যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাবো না। রাইট, এখন সেই বহসের জায়গা না। রাইট, আমি মূল ভিত্তি বললাম। রাইট, মূল ভিত্তি দলিল। ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করবো? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে, সেইটারও আমরা আসলে কি করব? কারণ হচ্ছে যে এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে, যে যেটা মানবে। ওকে, কেউ যদি এফ এ মানে আর আর এস মানে, হ্যাঁ, সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে তুমি বিএস মানো। ওকে, ঠিক আছে। সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন। সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন। বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে, আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন। যখন যারা ক্ষমতায় থাকে, ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তা সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি। হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্রের সাথে। জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তব্য, মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি, তখন এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। সেই বক্তৃতা আমি বললাম সবাই আপনার বলতে, কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন, বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি তারই কোনো বক্তৃতা করি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক। বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটাকে এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করব সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করি নাই। ওকে,
যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিয়ান দিয়ে তুলে সাগরে ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি, দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম? শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতের, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মনিরপেক্ষবাদ চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার। আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদা এদিকে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, তুমি এই কাজ করতে পারো না। আমার এটি উদ্দেশ্য ছিল। কিন্তু সাহেব, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনারা যে অবস্থা দেখছেন, বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়কার সরকার একরকম খুশিই হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শাহেকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, 2-1 মন্ত্রী বা 2-1টা ঘটনার কথা বলে বলতেছেন। আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি। আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আমি আবার চেক করব না, কিন্তু একটা বক্তব্য। জি, আমি পল্টনে ওই স্যার আপনার সরোয়ার দিতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনে সে বক্তব্য, জি, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো, জি, যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার, মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নাম্বারে সরকার প্রধানের প্রতি, সরকারের প্রধানের প্রতি আপনি মাননীয় সাহেব, সরকার প্রধানের প্রতি ইউ ওয়্যার সফট, সরকার প্রধানের প্রতি। না, ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি। আচ্ছা, আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। 71 মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি
অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন, মানে 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু 71 না, 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে 47 এবং থেকে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, লজ্জা অবশ্যই নাই। 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে 71টাকে এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার 2-3 দিনের ঘটনা একটু আসি। আমরা 2টা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি 2018 সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব? এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না, তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই 3টা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন, সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, কিন্তু আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই।
আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। জি প্লিজ। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না, সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে। কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই। হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। এখনো আমাদেরকে করতে হবে, কিন্তু এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা আগাতে পারবো। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। রবিবার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা? আমি হাদিসের দেই নাই। আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে, এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন। কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি। কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে, মানে জামাত ইসলামের একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি